Hello everyone, welcome to today's slide. আজকে বডি ফ্লুইড অ্যান্ড ইমিউনোলজির লেকচার 3-তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের লেকচারে আমরা ব্লাড গ্রুপ নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা এবিও ব্লাড গ্রুপ, আরএইচ গ্রুপিং এ সমস্ত বিষয় আমরা দেখেছিলাম। ওকে, তো সে বিষয়টা আমরা একটু কুইক রিভিশন করে নেব। তো আমরা ব্লাড গ্রুপ দেখেছিলাম, সেটা দুই প্রকারের ছিল। একটা ছিল আমাদের এবিও গ্রুপিং, আর একটা আমাদের কাছে যেটা ছিল দ্যাট ওয়াজ আওয়ার আরএইচ গ্রুপিং। ওকে, এবার আমরা যদি এবিও ব্লাড গ্রুপিংয়ের কথা বলতাম, তখন সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এটা কি বেসিসে এটা করা হতো, যে আমাদের আরবিসির সারফেসে দুটো সারফেস অ্যান্টিজেন থাকে। আমাদের আরবিসির সারফেসে দুটো সারফেস অ্যান্টিজেন থাকে, যার নাম হচ্ছে অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি। তো এই অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি এর প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এবিও ব্লাড গ্রুপটা তৈরি করা হয়েছে। ওকে, সেখানে আমরা দেখেছিলাম কার কার ক্ষেত্রে এবি কী ব্লাড গ্রুপ হয়ে থাকে। যেমন যদি কোনো আরবিসি সারফেসে শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকে, তাহলে সে পার্সনটার ক্ষেত্রে কিন্তু তার ব্লাড গ্রুপ হয়ে যাবে এ ব্লাড গ্রুপ। ওকে, নেক্সট, যদি কোনো পার্সনের ক্ষেত্রে তার আরবিসি সারফেসে শুধুমাত্র বি অ্যান্টিজেন থাকে, তাহলে সেই পার্সনটার ক্ষেত্রে তার ব্লাড গ্রুপ হয়ে যাবে বি। এইবার কোনো পার্সনের আরবিসির ক্ষেত্রে যদি তার সারফেসে আরবিসির সারফেসে যদি দুটোই সারফেস অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি যদি দুটোই থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পার্সনটার ব্লাড গ্রুপ হয়ে যাবে এবি ব্লাড গ্রুপ। ওকে, আর আমরা লাস্ট কি দেখেছিলাম, যে যদি কোনো পার্সনের আরবিসির ক্ষেত্রে তার আরবিসির সারফেসে কোনো অ্যান্টিজেন যদি না থাকে, নো অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আরবিসি, তখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু আমরা ব্লাড গ্রুপ ও বলেছিলাম। ওকে, এখন কোন কোন অ্যান্টিজেনের ক্ষেত্রে সে পার্সনের শরীরে বা ব্লাডে কী কী ব্লাড অ্যান্টিবডি থাকতে পারে, সেগুলো আমরা দেখব। ওকে, তার আগে আমরা এর আগেও কথা বলেছিলাম যে এবিও ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আমাদের বডিতে একটা ন্যাচারাল অ্যান্টিবডি কিন্তু প্রেজেন্ট থাকে। আ ন্যাচারাল অ্যান্টিবডি ইজ প্রেজেন্ট ইন কেস অফ এবি অ্যান্টিজেন ইন এবিও ব্লাড গ্রুপ। এবি অ্যান্টিজেন যে আমাদের শরীরে রয়েছে, ওকে, বিভিন্ন ব্লাড গ্রুপের ক্ষেত্রে এটা যে থাকবেই তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। ওকে, এবার আমাদের শরীরে কিন্তু এবি অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবডি থেকে থাকে। ওকে, তো এইবার এই যে অ্যান্টিবডিটা, এটা কিন্তু আমাদের বডিতে ন্যাচারালি এক্সিস্ট করে, দ্যাট এক্সিস্ট ন্যাচারালি। আমাদের বডিতে এই যে এবি অ্যান্টিবডি, এটা কিন্তু আমাদের বডিতে ন্যাচারালি এক্সিস্ট করে এগেনস্ট দ্য এবি অ্যান্টিজেন। ওকে, এটা ন্যাচারালি এক্সিস্ট করে, প্রথম থেকেই কিন্তু আমাদের বডিতে এটা থাকে। ওকে, এবার আমরা দেখে নেব যে কী ব্লাড গ্রুপের ক্ষেত্রে কী অ্যান্টিজেন সে পার্সনটার ব্লাডে থাকতে পারে, কী অ্যান্টিবডি থাকতে পারে, কোন অ্যান্টিজেনের এগেনস্টে কোন অ্যান্টিবডিটা থাকবে সেটা আমরা দেখব। ওকে, এইবার আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে ব্লাড গ্রুপ রয়েছে, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমাদের বডিতে ন্যাচারাল যে অ্যান্টিবডিটা এক্সিস্ট করে সেটা হচ্ছে বি অ্যান্টিবডি। তো আমরা জানি যে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের অ্যান্টিজেন থাকে এ, আর এ অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু আমাদের বডিতে বি অ্যান্টিবডিটা থাকে। ওকে, এখন একই বডিতে যদি এ অ্যান্টিজেন অ্যান্ড এ অ্যান্টিবডি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাবে। ওকে, তো সেজন্য আমাদের বডিতে কিন্তু সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে না। ওকে, সেম অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি থাকবে না। যদি আমাদের ব্লাড গ্রুপ হয় এ, তাহলে আমাদের বডিতে এ অ্যান্টিজেন থাকে, আর এর জন্য আমাদের বডিতে ন্যাচারালি যে অ্যান্টিবডি এক্সিস্ট করে সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্টিবডি বি। এ অ্যান্টিবডি কিন্তু এক্সিস্ট করবে না। যেখানেই সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি এক্সিস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাবে। অ্যান্টিজেন
অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। অ্যান্ড অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন যেটা, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, এই যে রিয়াকশনটা এটাকে কিন্তু বলা হয় আমাদের অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। এই ক্ষেত্রে কিন্তু রক্তটা জমাট বেঁধে যায়। আমাদের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে বা রক্তনালিকাগুলো রয়েছে তার ভেতরেই কিন্তু আমাদের ব্লাডটা জমাট বেঁধে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু পার্সনটার বিভিন্ন ধরনের অর্গান ফেলিয়ার বা ইভেনচুয়াল ডেথ হতে পারে। ওকে, তো সেজন্য কিন্তু আমাদের দেহে যে অ্যান্টিবডিটা প্রথমে থাকে, যে অ্যান্টিবডিটা থাকবে যে অ্যান্টিজেনটা থাকবে সেম অ্যান্টিবডি কিন্তু আমাদের বডিতে এক্সিস্ট করবে না। ওকে, যদি আমাদের অ্যান্টিজেন এ থাকে তাহলে আমাদের বডিতে অ্যান্টিবডি থাকবে বি। যদি আমাদের বডিতে অ্যান্টিজেন বি থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে কিন্তু এ। ওকে, এবার আমাদের বডিতে যদি দুটোই অ্যান্টিজেন থাকে, if both antigen A and B is present inside the body, then in that case কিন্তু আমাদের বডিতে কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না। যদি দুটোই অ্যান্টিজেন থাকে তাহলে কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না। যদি কোনো অ্যান্টিজেন না থাকে, if there is no antigen on the surface of RBC, then we have no antibody in our plasma or blood. যদি আমাদের আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেন না থাকে, দ্যার ইজ নো অ্যান্টিজেন, আমরা কি দেখেছিলাম যে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমাদের আরবিসি সারফেসে, ইন কেস অফ ও ব্লাড গ্রুপ, আমাদের আরবিসি সারফেসে কিন্তু কোনো অ্যান্টিজেন ছিল না। আর যদি কোনো অ্যান্টিজেন না থাকে, নো অ্যান্টিজেন, ইফ দেয়ার ইজ নো অ্যান্টিজেন, দেন we have both antibody in our plasma. কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বডিতে সেম অ্যান্টিবডি আর অ্যান্টিজেন থাকবে না, যাতে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা না হয়। এখন এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে দুটোই অ্যান্টিজেন রয়েছে, তো আমাদের কোনো অ্যান্টিবডি থাকবে না। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অ্যান্টিজেন নেই, তো আমাদের দুটোই অ্যান্টিবডি থাকবে। ওকে, কারণ সেম অ্যান্টিবডি থাকতে পারে না। তো এখানে যেহেতু দুটোই অ্যান্টিজেন রয়েছে তাই কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না। এখানে কোনো অ্যান্টিজেন নেই তাই দুটোই অ্যান্টিবডি থাকতে পারবে। তো এটা হচ্ছে আমাদের কোন কোন ব্লাড গ্রুপের জন্য আমাদের বডিতে ন্যাচারালি যে অ্যান্টিবডিটা আমাদের এক্সিস্ট করে সেটা আমরা দেখলাম। তো এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা মূল যে বক্তব্যটা পেলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের ন্যাচারালি আমাদের বডিতে অ্যান্টিবডিটা এক্সিস্ট করে। সো ইন কেস অফ এবিও ব্লাড গ্রুপিং, ন্যাচারালি কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবডিটা এক্সিস্ট করে। ওকে, কিন্তু আমরা যদি আরএইচ ব্লাড গ্রুপিংয়ের কথা বলি তাহলে আরএইচ ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ন্যাচারালি কোনো অ্যান্টিবডি এক্সিস্ট করে না। সো ইন কেস অফ আরএইচ ব্লাড গ্রুপিং there is no antigen present in our body in case of RH antigen. RH অ্যান্টিজেনের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যান্টিবডি কিন্তু আমাদের এক্সিস্ট করবে না। ওকে, this is not antigen, this is antibody. Let me correct that. Okay, so naturally no antibody is present in our body in case of RH antigen. তো আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু আমাদের বডিতে কোনো ন্যাচারালি আরএইচ অ্যান্টিবডি প্রথম থেকে কিন্তু প্রেজেন্ট থাকে না। এখন কোনো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে কোনো আরএইচ অ্যান্টিজেন ইনজেক্ট করি বা অ্যাডমিনিস্ট্রেট করি, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটা পরবর্তীতে আরএইচ অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করে। প্রথম থেকে তার বডিতে থাকে না, পরবর্তীতে যদি আমরা বাইরে থেকে আরএইচ অ্যান্টিজেন সে ব্যক্তির শরীরে যদি আমরা সেটাকে ইনজেক্ট করি, তখন সেখানে কিন্তু আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে। আনলেস অ্যান্ড আনটিল the person with Rh negative blood group gets any Rh antigen from outside, till then the person will not develop Rh antibody in his body. যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি বাইরে থেকে আরএইচ অ্যান্টিজেন পাবে না, আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি বাইরে থেকে যতক্ষণ পর্যন্ত আরএইচ পজিটিভ বা আরএইচ অ্যান্টিজেন পাবে না, ততক্ষণ
সে কিন্তু নিজের শরীরে RH অ্যান্টিবডি ডেভেলপ করবে না। ওকে, তো এইটা আমাদের একটা মূল আমরা কিন্তু ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা দুটো ব্লাড গ্রুপ দেখেছিলাম, একটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, আর একটা ছিল আমাদের RH ব্লাড গ্রুপিং সিস্টেম। এবিও ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে ন্যাচারালি কিন্তু আমাদের এবি অ্যান্টিজেনের বিপক্ষে কোনো অ্যান্টিবডি আমাদের দেহে কিন্তু প্রথম থেকে কিন্তু এক্সিস্ট করে না। বাট ইন কেস অফ এখানে এক্সিস্ট করে, বাট ইন কেস অফ RH অ্যান্টিজেন এখানে আমাদের RH ব্লাড গ্রুপিং এই ক্ষেত্রে আমাদের RH অ্যান্টিজেনের বিপক্ষে কিন্তু আমাদের শরীরে ন্যাচারালি কোনো অ্যান্টিবডি এক্সিস্ট করে না। এবিওর ক্ষেত্রে আমাদের ন্যাচারালি অ্যান্টিবডিটা এক্সিস্ট করে, RH ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যান্টিবডি ন্যাচারালি এক্সিস্ট করে না। ওকে, এই ক্ষেত্রে কি হয়, বাইরে থেকে যদি কোনো RH অ্যান্টিজেন প্রবেশ করে তখন সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডিতে কিন্তু পরবর্তীতে RH অ্যান্টিবডিটা তৈরি হয়, প্রথম থেকে কিন্তু সেটা প্রেজেন্ট থাকে না। এইটা আমি এই জন্য বেশি এমফেসাইজ করছি বা বেশি জোর দিয়ে বলছি, কারণ এর উপরে আমাদের সম্পূর্ণ যে RH ইনকম্প্যাটিবিলিটি সেই কনসেপ্টটা, RH ইনকম্প্যাটিবিলিটি কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আমাদের এই বিষয়ের ওপরেই ভিত্তি করে যে প্রথম থেকে আমাদের কোনো ন্যাচারাল অ্যান্টিবডি এক্সিস্ট করে না, প্রেজেন্ট থাকে না। তো এই কনসেপ্টটার উপরে বা এই ফ্যাক্টটার উপরেই কিন্তু বেস করে আমাদের RH ইনকম্প্যাটিবিলিটি কনসেপ্টটা তৈরি। তো আমরা নেক্সট সে RH ইনকম্প্যাটিবিলিটি দেখব। এবার আমরা RH ইনকম্প্যাটিবিলিটি নিয়ে কথা বলবো। RH ইনকম্প্যাটিবিলিটি এটা কখন হয়ে থাকে? ওকে, RH ইনকম্প্যাটিবিলিটি মানে RH নট ম্যাচিং। ওকে, RH মিসম্যাচ, RH মিসম্যাচ মানে RH নট ম্যাচিং। RH গ্রুপ যখন ম্যাচ করবে না, মানে যখন আমরা RH পজিটিভ অ্যান্ড RH নেগেটিভ এই দুই ব্যক্তির যখন ইন্টারাকশন হবে, এই দুই ব্যক্তির রক্তের যখন ইন্টারাকশন হবে, মানে যদি RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তিকে RH পজিটিভ ব্লাড অ্যাডমিনিস্ট্রেট করানো হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই RH ইনকম্প্যাটিবিলিটি এই কন্ডিশনটা কিন্তু আমাদের দেখা যায়। ওকে, তো when a person with RH negative blood group, যখন RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি রিসিভস ব্লাড ফ্রম এ পারসন উইথ RH পজিটিভ ব্লাড গ্রুপ, যখন RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি RH পজিটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তির কাছ থেকে ব্লাডটাকে রিসিভ করে বা রক্তটা নেয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের RH ইনকম্প্যাটিবিলিটি এই যে ইস্যুটা বা এই কমপ্লিকেশনটা এটা কিন্তু আমাদের সেই ক্ষেত্রে তৈরি হয়। ওকে, তো এইটা আমরা এবার ওয়ান বাই ওয়ান অ্যান্ড স্টেপ বাই স্টেপ বুঝবো। এটা কিন্তু অনেকটা কনসেপচুয়াল টপিক, আর এটা কিন্তু অনেক মনোযোগ সহকারে বুঝবে, কারণ এখানে আমাদের ইমিউনিটিটাও কিন্তু আমাদের ইনভলভ থাকে। ওকে, তো এটা অনেক কনসেপচুয়াল, সো পে অ্যাটেনশন প্লিজ। তো প্রথমে আমরা এখানে কেস 1 অ্যান্ড কেস 2 হিসেবে দেখব। তো প্রথমে আমাদের কাছে রয়েছে কেস 1। কেস 1-এ আমরা কি দেখব, যে যখন কোনো RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তিকে ফার্স্ট টাইম RH পজিটিভ ব্লাড দেওয়া হয়, যখন ফার্স্ট টাইম সে RH পজিটিভ ব্লাড নেবে তখন কি কমপ্লিকেশন অ্যারাইজ হবে, অ্যান্ড সেকেন্ড টাইম, দিস ইজ ফার্স্ট টাইম, যখন প্রথমবার নেবে তখন কি কমপ্লিকেশন আসবে, অ্যান্ড যখন সেকেন্ড টাইম সে ব্লাডটাকে রিসিভ করবে তখন কি কমপ্লিকেশন আসতে পারে, সে বিষয়গুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো ইন কেস 1 we will talk about the first blood transfusion. So here we have first time blood transfusion. Blood transfusion মানে ব্লাডটা রিসিভ করা। ওকে, ব্লাডটা রিসিভ করা মানে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ব্লাডটা ট্রান্সফার করে তখন সেই প্রসেসটাকে বলা হয় ব্লাড ট্রান্সফিউশন। ওকে, তো যখন আমরা ফার্স্ট টাইম ব্লাড ট্রান্সফিউশনটা দেখব তখন কি কি কমপ্লিকেশন থাকতে পারে বা কি কি বিষয় হয় সেগুলো আমরা দেখব ওয়ান বাই ওয়ান। তো আমরা এখানে একটা বক্স নিলাম, এই বক্সটাকে আমরা বললাম যে দিস ইজ দ্য বডি অফ আ পারসন উইথ RH নেগেটিভ ব্লাড। এইটা কোনো একটা RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তির একটা দেহ, তার বডির ভেতরে কি কি মূল ফাংশনগুলো হবে ইন কেস অফ দিস কমপ্লিকেশন সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। এখন এই যে পারসন উইথ RH নেগেটিভ ব্লাড,
এই ব্যক্তির শরীরে যদি আমরা বাইরে থেকে কোনো RH অ্যান্টিজেনটাকে প্রবেশ করাই বা এন্টার করাই, তখন কী কী মেকানিজমটা এই ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা নিয়ে নেব একটা RH অ্যান্টিজেন। ওকে, বাইরে থেকে RH পজিটিভ ব্লাড দেওয়া মানে কি, RH পজিটিভ ব্লাডের মধ্যে আমাদের RH অ্যান্টিজেন রয়েছে, আর RH পজিটিভ ব্লাড দেওয়া মানে বাইরে থেকে RH অ্যান্টিজেনটাকে RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তির শরীরে কিন্তু প্রবেশ করানো। তো আমরা সেই বিষয়টাই আমরা এখানে করে দেখব এক্সপেরিমেন্টালি। তো এখানে আমরা কি দেখছি যে RH অ্যান্টিজেন আমরা বাইরে থেকে যদি এই ব্যক্তির শরীরে যদি আমরা ভেতরে প্রবেশ করাই, তখন সেই ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হবে বা কি কি মেকানিজম এই শরীরের ভেতরে হবে সেগুলো আমরা দেখব। তো এখানে ফার্স্ট টাইম এন্টার্স দ্য বডি, এই যে RH অ্যান্টিজেন এটাকে যখন আমরা ফার্স্ট টাইম বডিতে এন্টার করাবো, প্রথমবার যখন শরীরে প্রবেশ করবে, তখন সেক্ষেত্রে কি কি বিষয় হয়ে থাকে। তো আমরা জানি যে আমরা আগের দিন একটা ইমিউন রেসপন্স দেখেছিলাম, যে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে প্রথম সেই যে অ্যান্টিজেন সেটা কিন্তু আমাদের বি লিম্ফোসাইটের সাথে অ্যাটাচ হয়। তখন বি লিম্ফোসাইট কিন্তু ডিভিশন হয়ে নিয়ে মেমরি সেল তৈরি করতো আর আমাদের প্লাজমা সেল তৈরি করতো। মেমরি সেল আমাদের পরবর্তীতে এই যে অ্যান্টিজেন সেটাকে পুনরায় ডিটেক্ট করার ক্ষেত্রে কিন্তু সাহায্য করতো। আর যে আমাদের প্লাজমা সেল ছিল, প্লাজমা সেলটা কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করতো। ওকে, তো এইটা ছিল আমাদের একটা ইমিউন রেসপন্স। দিস ইজ আওয়ার প্রাইমারি ইমিউন রেসপন্স, দিস ইজ নোন অ্যাজ দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স। সেটা কিন্তু আমরা একটা আউটলাইনের মাধ্যমে আমরা এর আগের লেকচারে দেখেছিলাম। তো সেই বিষয়টাই আমরা ইন দ্য সেম ওয়ে একইভাবে আমরা এখানে দেখব। তো যেহেতু এটা RH অ্যান্টিজেন, দিস ইজ আ কাইন্ড অফ অ্যান্টিজেন, যখন এই অ্যান্টিজেনটা ফার্স্ট টাইম আমাদের শরীরে প্রবেশ করবে, প্রথম ক্ষেত্রে যখন এটা শরীরে প্রবেশ করবে, তখন আমাদের শরীরে এটা প্রাইমারি ইমিউন রেসপন্স জেনারেট করবে। দিস জেনারেট দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স ইন আওয়ার বডি, ওকে, এটা আমাদের বডিতে প্রাইমারি ইমিউন রেসপন্সটাকে জেনারেট করবে। অ্যান্ড ডিউরিং দিস প্রাইমারি ইমিউন রেসপন্স দ্য বি লিম্ফোসাইট ইজ ইনভলভড ইন দিস প্রাইমারি ইমিউন রেসপন্স। তো এই প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রথম যে আমাদের WBCটা ইনভলভ হয়ে থাকে, দ্যাট ইজ আওয়ার বি লিম্ফোসাইট। তো প্রথমে এই যে RH অ্যান্টিজেন এটার সাথে ইন্টারাকশন কে করবে? ওকে, তো এই যে RH অ্যান্টিজেন এটা ফার্স্ট টাইম কার সাথে ইন্টারাকশন করবে? উইথ আওয়ার বি লিম্ফোসাইট। এটা কিন্তু আমাদের বি লিম্ফোসাইটের সাথে ইন্টারাকশন করবে। তো দিস উইল ইন্টারাক্ট উইথ বি লিম্ফোসাইট। এই যে অ্যান্টিজেনটা আমাদের শরীরে এন্টার করবে, এটার সাথে বি লিম্ফোসাইট এসে প্রথম ইন্টারাকশন করবে। ওকে, সো দিস বি লিম্ফোসাইট বাইন্ডস উইথ অ্যান্টিজেন। এই যে বি লিম্ফোসাইট এটা কিন্তু আমাদের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ফেলে, বাইন্ডিং হয়ে যায়, আর এর মাধ্যমে কিন্তু বি লিম্ফোসাইটের সাথে অ্যান্টিজেনের ইন্টারাকশন শুরু হয়। দ্য ইন্টারাকশন উইথ B lymphocyte, the interaction of B lymphocyte with this antigen begins. এই ক্ষেত্রে আমাদের বি লিম্ফোসাইটের সাথে কিন্তু আমাদের এই যে অ্যান্টিজেনের ইন্টারাকশন এটা কিন্তু শুরু হয়, আর এর মাধ্যমে এই বি লিম্ফোসাইট কিন্তু ডিভিশন করে ফেলে আর মেমরি সেল তৈরি করে আর প্লাজমা সেল তৈরি করে। ওকে, ইট উইল প্রডিউস মেমরি সেল অ্যান্ড প্লাজমা সেল। ওকে, তো এখানে আমাদের সেল ডিভিশন হবে আর প্রথমে আমাদের তৈরি হবে মেমরি সেল। So it will form memory cell, okay, then it will form plasma cell, okay, এরপরে আমাদের কি তৈরি হবে? প্লাজমা সেল। এই যে প্লাজমা সেল কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করবে এগেনস্ট দিস অ্যান্টিজেন। অ্যান্ড এই যে মেমরি সেলের ফাংশনটা কি থাকবে? এই মেমরি সেল কিন্তু পরবর্তীতে যদি এই অ্যান্টিজেনটা আবার পুনরায় দেহে প্রবেশ করে, তখন কিন্তু এটাকে ফার্স্ট হ্যান্ড রিকগনাইজ করা, এটা কিন্তু মেমরি সেলের কাজ। ওকে, সেটাকে প্রথমেই অ্যান্ড ফাস্ট। এই ক্ষেত্রে কিন্তু কি হয়, প্রাইমারি ইমিউন রেসপন্সটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং প্রসেস হয়, এটা কিন্তু টাইম টেকিং প্রসেস হয়, এটা কিন্তু ধীর গতিতে চলে, স্লো প্রসেস। এখানে কিন্তু বি লিম্ফোসাইটের সাথে এই যে ইন্টারাকশন এটা কিন্তু টাইম টেকিং প্রসেস, এতে সময় লাগে। কিন্তু পরবর্তীতে যদি এই অ্যান্টিজেনটা পুনরায় আমাদের দেহে প্রবেশ করে ইন সেকেন্ড টাইম, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মেমরি সেল এটা কিন্তু অ্যাট দ্য ফার্স্ট হ্যান্ড কিন্তু এটাকে সে রিকগনাইজ করে ফেলবে। আর যে আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ট্রিগার হয়ে যাবে। তো সেই যে
ফার্স্ট ইমিউন রেসপন্স, যেটা আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স, তার জন্য মূলত কে দায়ী থাকে? দিস মেমোরি সেল ইজ রেসপন্সিবল ফর দ্যাট ফার্স্ট সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ওকে, তো সেটা হচ্ছে আমাদের মেমোরি সেলের কাজ। এরপরে আমরা দেখব প্রাইমারি সেল, প্লাজমা সেল। প্লাজমা সেলের আমাদের কাজ হচ্ছে এটা আমাদের অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, অ্যান্টিবডি। অ্যান্ড আমরা যখন ইমিউনোলজিটা পড়ব তখন সেই সেকশনে আমরা দেখব যে প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে আমাদের যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আইজিএম। সেটা আমাদের তৈরি হয় আইজিএম, দ্যাট ইজ আওয়ার ইমিউনোগ্লোবিউলিন এম। ওকে, এইটা আমাদের পেন্টাভ্যালেন্ট একটা ইমিউনোগ্লোবিউলিন, এর 5টা সেকশন থাকে বা 5টা এর ইউনিট থাকে। ওকে, 5টা ইউনিট মিলে কিন্তু আমাদের একটা আইজিএম বা ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে প্লাজমা সেল যে ফার্স্ট টাইম যে অ্যান্টিবডিটা তৈরি করবে এগেনস্ট দিস অ্যান্টিজেন, দ্যাট ইজ আওয়ার আইজিএম। আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্টাভ্যালেন্ট ইজ 1 ইউনিট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। 1 2 3 4 5, এই 5টা ইউনিট নিয়ে কিন্তু আমাদের এই যে এন্টায়ার অ্যান্টিবডি এটা কিন্তু তৈরি, তাই এটাকে পেন্টাভ্যালেন্ট অ্যান্টিবডি বলা হয়। তো দিস ইজ আওয়ার আইজিএম। তো প্রথম ক্ষেত্রে ডিউরিং ফার্স্ট ইন্টারাকশন অর ফার্স্ট ইমিউন রেসপন্স কোন অ্যান্টিবডি তৈরি হয়? দিস ইজ আওয়ার আইজিএম, দিস ইজ আওয়ার আইজিএম। আর এই যে অ্যান্টিবডি এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। কারণ এই অ্যান্টিবডিটা কার এগেনস্টে তৈরি হলো? আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে, তাই এই অ্যান্টিবডিকে বলা হবে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। সো হেয়ার উই হ্যাভ দ্য নেম অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তো এইটা আমরা দেখলাম প্রথম ক্ষেত্রে যে মেকানিজমটা হবে। প্রথমে যদি আমরা কোনো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তিকে ফার্স্ট টাইম প্রথমবার যদি আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দিই, তখন সেই ক্ষেত্রে সেই আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তির শরীরে কী কী ইন্টারাকশন হবে সেইটা আমরা দেখব। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আরএইচ অ্যান্টিজেন যখন ফার্স্ট টাইম আমাদের শরীরে প্রবেশ করবে তখন সেটা কিন্তু আমাদের বি লিম্ফোসাইটের সাথে ইন্টারাকশন করবে, আর তারপরে বি লিম্ফোসাইট কিন্তু আমাদের মেমোরি সেল আর প্লাজমা সেল তৈরি করবে। এই মেমোরি সেল পরবর্তীতে এই অ্যান্টিজেনটাকে পুনরায় ফার্স্ট আইডেন্টিফাই করতে কিন্তু সাহায্য করবে। আর এই আমাদের এই প্লাজমা সেল এটা কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করবে। আর এই যে অ্যান্টিবডি তৈরি হয় ডিউরিং দিস ফার্স্ট ইন্টারাকশন এটা হচ্ছে আমাদের আইজিএম। এটা একটা পেন্টাভ্যালেন্ট অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন। আর এটা যেহেতু আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হচ্ছে তাই এটাকে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি বলা হয়। তো এই যে এন্টায়ার মেকানিজম এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এইবার আমরা যখন নেক্সট টাইম এটাকে ব্লাড ট্রান্সফিউশন করাবো তখন কি কমপ্লিকেশন আসবে বা কি মেকানিজমটা হবে সেটা আমরা এবার দেখব। তার আগে আমরা যদি এটাকে একটু কনক্লুড করে নিই তাহলে আমরা কি দেখতে পাবো যে ফার্স্ট টাইম নো কমপ্লিকেশনস অ্যারাইজ। এই প্রথম ক্ষেত্রে কিন্তু কোনো নোটিসেবল কমপ্লিকেশন আমরা দেখতে পাবো না। ওকে, এই ক্ষেত্রে যেহেতু এই অ্যান্টিবডিটা তৈরি হতে অনেক সময় লাগে আর ততক্ষণে কিন্তু আমাদের এই অ্যান্টিজেনটা কিন্তু ডিজেনারেট হয়ে যায়, তাই এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ইন্টারাকশন বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন সেটা কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে আমাদের নো কমপ্লিকেশনস অ্যারাইজ, এই ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন আমরা দেখতে পাই না। কিন্তু এই যে এই মেকানিজমটা কিন্তু আমাদের বডিতে কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড টাইম যদি এই অ্যান্টিজেনটা আমাদের বডিতে এন্টার করে তখন সেটাকে কিন্তু কাউন্টার করার জন্য আমাদের অলরেডি মেমোরি সেল আর আমাদের এই অ্যান্টিবডি কিন্তু প্রেজেন্ট রয়েছে। তো সেকেন্ড টাইম যদি এটা এন্টার করে তখন কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা তখন সেই ক্ষেত্রে থেকে থাকে। ওকে, কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু কোনো কমপ্লিকেশন হয় না। ওকে, অনলি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ইজ প্রডিউসড ইন আওয়ার বডি অ্যান্ড মেমোরি সেল, অলসো মেমোরি সেল, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি অ্যান্ড মেমোরি সেল প্রডিউসড ইন আওয়ার বডি। এরপরে আমরা কেস 2টা দেখব। ওকে, এরপরে আমাদের কাছে একটা রিলেটেবল টার্ম রয়েছে যেটাকে বলা হয় সেন্সিটাইজেশন। এই সেন্সিটাইজেশনটা কি? যে প্রথমবার যখন অ্যান্টিজেনটা আমাদের শরীরে প্রবেশ করে তখন সেটা কিন্তু আমাদের বডিকে সেন্সেবল বানিয়ে ফেলে বা সেন্সিটিভ বানিয়ে ফেলে, আমাদের বডিকে সেন্সিটিভ বানিয়ে ফেলে এগেনস্ট দি আরএইচ অ্যান্টিজেন। আরএইচ অ্যান্টিজেনের
জন্য কিন্তু আমাদের বডিটা সেন্সিটিভ হয়ে যায় ফার্স্ট টাইম যখন এই অ্যান্টিজেনটা আমাদের বডিতে প্রবেশ করে। তো এই যে সেন্সিটিভিটি ডেভেলপ করা, এটাকেই বলা হয় কিন্তু আমাদের সেন্সিটাইজেশন। সো দ্য ইনিশিয়াল এক্সপোজার sensitizes the individual to RH অ্যান্টিজেন। RH অ্যান্টিজেনের জন্য সেন্সিটাইজ হয়ে যাওয়া বা সেন্সিটিভ হয়ে যাওয়া, এটাকেই বলা হয় সেন্সিটাইজেশন। আর এর ফলে কি হয়, মিনিং দ্যাট দেয়ার বডি নাও হ্যাজ দি অ্যাবিলিটি টু প্রডিউস অ্যান্টিবডি এগেনস্ট ইট। এই সেন্সিটাইজেশনের ফলে কি হয়, যে দ্যাট বডি, যে বডিতে এই অ্যান্টিজেনটা প্রথমে প্রবেশ করে, সেই বডিটা কিন্তু এখন এই অ্যান্টিবডি তৈরি করার জন্য কিন্তু এটা রেডি হয়ে যায়। ওকে, দেন ইট গেট দ্য অ্যাবিলিটি টু প্রডিউস দ্য অ্যান্টিবডি এগেনস্ট ইট। ইট গেটস দ্য অ্যাবিলিটি টু প্রডিউস অ্যান্টিবডি এগেনস্ট ইট। এটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করার জন্য কিন্তু রেডি হয়ে যায়। ওকে, এরপর আমরা কেস 2টা দেখে নেব। কেস 2তে যখন আমরা সেকেন্ড টাইম সেই একই অ্যান্টিজেনটাকে বডির মধ্যে আমরা এন্টার করাবো, তো সেকেন্ড কেস কী হবে, সেকেন্ড টাইম ব্লাড ট্রান্সফিউশন। সেকেন্ড টাইম যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, তো সেই ব্লাড ট্রান্সফিউশনের সময় কিন্তু সেকেন্ড টাইম বডিতে RH অ্যান্টিজেনটা প্রবেশ করবে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা একই রকমভাবে একটা RH নেগেটিভ ব্লাড গ্রুপের একটা বডি নিয়ে নেব। এর ক্ষেত্রে কি হবে, আমরা বাইরে থেকে যখন অ্যান্টিজেনটাকে ভেতরে এন্টার করাবো, তখন কি হবে, আমরা এবার দেখে নেব যে এই যে RH নেগেটিভ ব্লাড গ্রুপের এই যে ব্যক্তিটা, এর শরীরে কিন্তু প্রথম থেকে আমাদের এই যে IgM অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কিন্তু প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ওকে, প্রথম থেকে কিন্তু এই অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। আর এর সাথে আর কি প্রেজেন্ট থাকবে, এখানে আমাদের প্লাজমা সেল প্রেজেন্ট থাকবে। ওকে, তো উই হ্যাভ মেমরি সেল, সরি, এর সাথে কিন্তু আমাদের মেমরি সেলটা প্রেজেন্ট থাকবে। তো এই যে পার্সনটা RH নেগেটিভ ব্লাড গ্রুপের পার্সন, যেটা প্রথমে একবার কিন্তু RH পজিটিভ ব্লাডটা রিসিভ করে ফেলেছে, তার ক্ষেত্রে কিন্তু মেমরি সেল আর কিন্তু অ্যান্টিবডি কিন্তু প্রথম থেকে অ্যান্টি-RH অ্যান্টিবডি, দিস ইজ অ্যান্টি-RH অ্যান্টিবডি, এই অ্যান্টি-RH অ্যান্টিবডি আর এই মেমরি সেল প্রথম থেকে কিন্তু প্রেজেন্ট থাকবে। ওকে, এইবার এই ক্ষেত্রে কিন্তু যদি আমরা সেকেন্ড টাইম যদি আমরা অ্যান্টিজেনটাকে এন্টার করাই, সেকেন্ড টাইম যদি আমরা এই অ্যান্টিজেনটাকে ভেতরে এন্টার করাই, তখন কি হবে, যে এই যে মেমরি সেল, এই মেমরি সেল কিন্তু প্রথমে এই অ্যান্টিজেনের সাথে কিন্তু ইন্টারাকশন করবে। ফার্স্ট যে ইন্টারাকশন হবে তো সেটা কিন্তু আমাদের মেমরি সেলের সাথে হবে। এই মেমরি সেল কিন্তু আমাদের এই অ্যান্টিজেনের সাথে ইন্টারাকশন করবে। ওকে, অ্যান্ড দিস মেমরি সেল উইল আইডেন্টিফাই দ্য অ্যান্টিজেন। আর এই মেমরি সেলটা কিন্তু এই অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করে ফেলবে, চিনে ফেলবে। ওকে, কারণ এই মেমরি সেলের কাজ ছিল সেকেন্ড টাইম যদি এই অ্যান্টিজেনটা বডিতে প্রবেশ করে, তখন সেটাকে কিন্তু ফার্স্ট হ্যান্ড আইডেন্টিফাই করা, সর্বপ্রথমে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা, চিনে ফেলা। ওকে, তারপর সেটার এগেনস্টে একটা স্টেপ নেওয়া। ওকে, তো এই যে প্রসেসটা, এটা কিন্তু আমাদের এই মেমরি সেল করে থাকে। ওকে, এবার যখন এই মেমরি সেল যখন এটাকে আইডেন্টিফাই করে ফেলবে, তখন এই মেমরি সেল কিন্তু আবার মেমরি সেল থেকে আবার প্লাজমা সেল তৈরি হবে। আর এই প্লাজমা সেল কিন্তু অনেক পরিমাণে IgG তৈরি করবে। ওকে, অনেক বেশি পরিমাণে IgG তৈরি করবে। তো দিস ইজ অলসো, IgG ইজ অলসো অ্যান অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা অনেক পরিমাণে তৈরি হবে। ওকে, হিউজ অ্যামাউন্টে কিন্তু IgGটা তৈরি হবে। ওকে, IgG হিউজ অ্যামাউন্টে তৈরি হবে। আর প্রথম থেকে আমাদের IgM কিন্তু, এই অ্যান্টিবডিটা কিন্তু প্রথম থেকে আমাদের বডিতে প্রেজেন্ট রয়েছে। তো এই যে IgG অ্যান্ড IgM, এই দুই অ্যান্টিবডি কিন্তু হিউজ অ্যামাউন্টে কিন্তু এই অ্যান্টিজেনের সাথে কিন্তু একটা ফাস্ট রিয়াকশন করে ফেলবে, অ্যাটওয়ান্স রিয়াকশন করে ফেলবে। আর এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে একটা ব্যাপক রিয়াকশন হয়ে যাবে, এটাকে বলা হবে আমাদের হিমোলাইটিক রিয়াকশন অথবা অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। তো সে বিষয়ে আমরা আসছি, তার আগে আমরা দেখব এই যে প্রথম থেকে যে আমাদের অ্যান্টিজেনটা প্রেজেন্ট রয়েছে, অ্যান্টি-RH অ্যান্টিজেন, যেটা আমরা আমাদের ইমিউনোগ্লোবুলিন M, এটা কিন্তু আমাদের প্রথম থেকে রেডি রয়েছে টু অ্যাটাক দ্য অ্যান্টি-RH অ্যান্টিবডি, অ্যান্টি-RH অ্যান্টিজেন, সরি RH অ্যান্টিজেন। ওকে, এটা RH অ্যান্টিজেনটাকে অ্যাটাক করার জন্য কিন্তু প্রথমেই বডিতে রেডি বসে রয়েছে। ওকে, তৈরি হয়ে কিন্তু এটা প্রথমেই বসে রয়েছে, যে এবার যদি অ্যান্টিজেন আসে তাহলে কিন্তু সে রেহাই পাবে না। তো এই রকম একটা মনোভাব নিয়ে কিন্তু এই যে আমাদের অ্যান্টি-RH অ্যান্টিবডি বা IgM, এটা কিন্তু প্রথম থেকে তৈরি থাকে বডির মধ্যে। এবার নেক্সট টাইম যখন এই অ্যান্টিজেনটা প্রবেশ করে, তখন কিন্তু সে সঙ্গে সঙ্গে রিয়াকশন করে ফেলে। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে আমাদের
বডি এখানে এই যে সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু বলা হয় প্যারাটোপ। ওকে, এটা আমরা এপিটোপ বলি, এটা প্যারাটোপ বলি। তো এই যে আমাদের অ্যান্টিজেন এটা কিন্তু এইখানে অ্যাটাচ হয়ে যায়, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা কিন্তু হয়ে যায়। ওকে, এইটা হলো আমাদের প্রথমে যে অ্যান্টিজেনটা প্রেজেন্ট ছিল তার ক্ষেত্রে। আর এই যে মেমরি সেল এটাও কিন্তু আমাদের প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল থেকে কিন্তু আমাদের আইজিজি তৈরি হবে। আর এই আইজিজিটাও কিন্তু আবার ইন্টারাকশন করবে। ওকে, তো আমরা সেটা দেখব যে আইজিজি এটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি, এটা হচ্ছে একটা মনোমার। ওকে, আইজিজি এই অ্যান্টিবডিটাও কিন্তু এখানে রিয়াকশন করবে। তো আমরা দেখতে পাচ্ছি আইজিএম অ্যান্ড আইজিজি এই অ্যান্টিবডিগুলো মিলে এরা পর্যাপ্ত পরিমাণে মিলে বা এদের একটা হিউজ অ্যামাউন্ট অফ দিস অ্যান্টিবডিজ রিয়্যাক্ট উইথ দিস অ্যান্টিজেন। ওকে, আর এটা একটা ভিগারাস রিয়াকশন হয়ে যায়, আর ব্যাপক পরিমাণে এই রিয়াকশনটা হয়। আর এর ফলে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, এর ফলে কি হয় যে আমাদের যে আরবিসিগুলো আমাদের রয়েছে, মানে যে আরবিসি বাইরে থেকে দেওয়া হয়, মানে যে আরবিসির উপরে এই অ্যান্টিজেনটা প্রেজেন্ট রয়েছে সেই আরবিসিগুলো কিন্তু ধ্বংস হতে শুরু হয় বা সেগুলো নষ্ট হতে শুরু হয়, বা হিমোলাইসিস অফ দ্যাট আরবিসি বিগিনস। সেই আরবিসিগুলোর হিমোলাইসিস হতে শুরু হয় বা আরবিসিগুলো ভেঙে যেতে শুরু হয়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো দ্যাট প্রসেস স্টার্টস। তো হিমোলাইটিক রিয়াকশন শুরু হয়ে যায় বা হিমোলাইসিস অফ আরবিসি। আর এর সাথে কি হয়, অ্যাগ্লুটিনেশন হয়ে যায়। আফটার হিমোলাইসিস এখানে আর কি একটা রিয়াকশন হয়, অ্যাগ্লুটিনেশন, মানে রক্তটা জমাট বাঁধতে শুরু হয়। তো এই যে একটা হিউজ অ্যান্ড ভিগারাস রিয়াকশন, এই রিয়াকশনের ফলে দুটো কন্ডিশন তৈরি হয়, একটা হিমোলাইসিস বা হিমোলাইটিক রিয়াকশন, আর একটা হয় আমাদের অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। আর এই দুটোর ফলে কি হয়, আরবিসিগুলো ধ্বংস হয়, আর তার সাথে সাথে আমাদের বডিতে রক্তটা জমাট বাঁধতে শুরু হয়। আর এই ক্ষেত্রে দুটো কন্ডিশন রয়েছে। যদি এটা মাইল্ড কন্ডিশন হয়, যদি অল্প মাত্রায় হয়, তখন সেই ক্ষেত্রে বিভিন্ন অর্গান ফেলিয়ার হতে পারে। আর যদি এটা আমাদের হিউজ অ্যামাউন্টে বা সিভিয়ার হয়ে যায়, এটা যদি অনেক বেশি মাত্রায় হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটার ডেথ বা মৃত্যুও পর্যন্ত হতে পারে, ইভেনচুয়াল ডেথ। ওকে, তো আমরা এবার এর কনসিকুয়েন্সটা দেখব যে কী ফলাফল হতে পারে। তো দিস টাইম এই যে সেকেন্ড টাইমের আমরা কথা বলছি, দিস টাইম প্রিপেয়ার্ড অ্যান্টিজেন প্রেজেন্ট ইন দি বডি অ্যাট্যাক দি আরএইচ অ্যান্টিজেন। প্রথম থেকে যে অ্যান্টিজেনগুলো প্রিপেয়ার বসে রয়েছে, সেটা কিন্তু এবার আমাদের বডিতে যখন এই সেকেন্ড টাইম অ্যান্টিজেনটা প্রবেশ করবে সেটাকে কিন্তু সে অ্যাটাক করে ফেলবে। ওকে, তো একটা প্রথম থেকে প্রিপেয়ার অ্যান্টিজেন অ্যাটাক করে, আর একটা মেমরি সেল থেকে প্রডিউস যে অ্যান্টিজেন এটাও কিন্তু অ্যাটাক করে, অ্যান্টিবডি এটাও কিন্তু অ্যাটাক করে। সো প্রথম থেকে যে অ্যান্টিবডিটা প্রেজেন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের আইজিএম, আর পরে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে ভায়া দিস মেমরি সেল, এটা হচ্ছে আমাদের আইজিজি। তো এই যে দুই অ্যান্টিবডি এই ক্ষেত্রে যে অ্যাটাক করে, এর ফলে কি হয়, এর ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যায়, আর তারপরে হিমোলাইটিক রিয়াকশন অ্যান্ড অ্যাগ্লুটিনেশনটা হয়ে যায়। তো এর ক্ষেত্রে আমরা দুটো কেস দেখব, যে যদি এটা মাইল্ড হয়ে থাকে বা অল্প মাত্রায় হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অর্গান ফেলিয়ারের সম্ভাবনা থাকে। আর সেকেন্ড ক্ষেত্রে যদি সিভিয়ার হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইভেনচুয়াল ডেথ বা আমাদের শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। ওকে, তো দিস ইজ দ্য সিভিয়ারিটি। তো এটা আমাদের আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে প্রথমবার ফার্স্ট টাইম যখন অ্যান্টিজেনটা প্রবেশ করে বা ফার্স্ট টাইম যখন ব্লাড ট্রান্সফিউশন করানো হয়, আরএইচ অ্যান্টিজেনটা আমাদের দেহে প্রবেশ করবে, মানে আরএইচ নেগেটিভ কোনো ব্লাড গ্রুপের দেহে প্রবেশ করবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কমপ্লিকেশন আসবে না, কিন্তু অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি এটা তৈরি হবে, আর তার সাথে সাথে মেমরি সেল তৈরি হবে। আর এগুলো কিন্তু সেকেন্ড সেকেন্ড ইন্টারাকশনের জন্য তৈরি থাকবে। সেকেন্ড টাইম যখনই অ্যান্টিজেনটা আসবে তখন এরা অ্যাটওয়ান্স অ্যাটাক করে ফেলবে। আর যখন তারা অ্যাটাক করবে সেকেন্ড টাইম, তখন একটা হিউজ মাত্রায় বা একটা ব্যাপক মাত্রায় কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, আর তার ফলে হিমোলাইটিক রিয়াকশন অ্যান্ড অ্যাগ্লুটিনেশন হবে, মানে আরবিসি ধ্বংস হতে শুরু হবে, আর তার সাথে সাথে অ্যাগ্লুটিনেশন বা রক্ত জমাট বাঁধা শুরু হবে। আর এটা যদি মাইল্ড মাত্রায় হয়, অল্প মাত্রায় হয়, তখন বিভিন্ন অর্গান ফেলিয়ার হবে। আর যদি সিভিয়ার বা ব্যাপক মাত্রায় হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইভেনচুয়াল ডেথ বা শেষ পর্যন্ত আমাদের মৃত্যু অবধি হতে পারে। ওকে, সো দিস ইজ আরএইচ ইনকম্প্যাটিবিলিটি।
এই যে সেম থিং এটা কিন্তু আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রেও হয়ে থাকে। এই যে RH ইনকম্প্যাটিবিলিটি, এটা আমরা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে দেখলাম, কিন্তু সেম জিনিস কিন্তু আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই ক্ষেত্রেও হয়ে থাকে। তো এই বিষয়টাও আমরা কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা এর আগের লেকচারে আমাদের একটা কোশ্চেন বাকি ছিল, যেটা কিন্তু আমাদের RH ইনকম্প্যাটিবিলিটির উপরেই ছিল। তো সেই কোশ্চেনটা আমরা এবার দেখে নেব। এটা এবার তোমরা অনায়াসে করতে পারবে, নো প্রবলেম। ইফ আ RH নেগেটিভ ইন্ডিভিজুয়াল রিসিভস RH পজিটিভ ব্লাড ফর দ্য ফার্স্ট টাইম, যদি প্রথমবার RH পজিটিভ ব্লাড নেয় কোনো একটা RH নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি, তখন সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য লাইকলি আউটকাম, কোন সম্ভাবনাটা হতে পারে, কোন ফলাফলটা এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, কি হতে পারে? তো আমরা দেখব ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন। ফার্স্ট টাইম যখন ইন্টারাকশন হয় তখন সেক্ষেত্রে কি আমরা হিমোলাইটিক রিয়াকশন দেখেছিলাম? ফার্স্ট টাইম ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা কোনো হিমোলাইটিক রিয়াকশন পাইনি। প্রথম ক্ষেত্রে কী তৈরি হতো? প্রথম ক্ষেত্রে শুধুমাত্র RH অ্যান্টিবডি তৈরি হয়েছিল, আর আরেকটা আমাদের তৈরি হয়েছিল মেমরি সেল। সো ডিউরিং ফার্স্ট ইন্টারাকশন RH অ্যান্টিবডি অ্যান্ড মেমরি সেল এই দুটোই কিন্তু আমাদের তৈরি হয়েছিল। দেয়ার ওয়াজ নো ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন। এটা কিন্তু ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন হয়নি ডিউরিং ফার্স্ট। এখানে বলা হচ্ছে ফার্স্ট, এখানে আমাদের এই কথাটা কিন্তু মার্ক করতে হবে, এই ওয়ার্ডটা আমাদের মার্ক করতে হবে। কোন ইন্টারাকশনের কথা বলা হচ্ছে? এটা ফার্স্ট টাইম যখন এটা বডিতে এন্টার করবে তখন কিন্তু কোনো ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন হবে না। যদি সেকেন্ড টাইমের কথা বলে, ডিউরিং সেকেন্ড টাইমে কি হয়ে যাবে? ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন। এই ক্ষেত্রে আমাদের ব্যাপক পরিমাণে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হবে, আর এই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন হয়ে যাবে। ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন ডিউরিং সেকেন্ড টাইম, যখন সেকেন্ড টাইম হবে তখন এটা রিয়াকশনটা হবে, কিন্তু ফার্স্ট টাইমের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশনটা হয় না। এখানে বলা হচ্ছে নো রিয়াকশন, হ্যাঁ কোনো রিয়াকশন হবে না, কোনো কমপ্লিকেশন আসবে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যান্টি-ডি অ্যান্টিবডি, ওকে একটা জিনিস বলা হয়নি যে অ্যান্টি-RH অ্যান্টিবডি, এটাকে কিন্তু অ্যান্টি-ডি অ্যান্টিবডিও বলা হয়, ওকে, যেটা আমাদের অ্যান্টি-RH অ্যান্টিবডি, এটাকেই কিন্তু আমাদের অ্যান্টি-ডি অ্যান্টিবডিও বলা হয়, অ্যান্টি-ডি অ্যান্টিবডি, ওকে। এবার বলা হচ্ছে এখানে যে অ্যান্টি-ডি অ্যান্টিবডি ফর্ম ফর ফিউচার এক্সপোজারের জন্য, মানে সেকেন্ড টাইম ইন্টারাকশনের জন্য কিন্তু অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা তৈরি হয়। ইয়েস, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। অ্যান্টি-ডি অ্যান্টিবডিও তৈরি হয় আর তার সাথে সাথে মেমোরি সেলও তৈরি হয়, এটা আমরা দেখেছিলাম। এরপরে ফর্মেশন অফ ইমিউন কমপ্লেক্সেস ইন কিডনি, না কিডনিতে কোনো ইমিউন কমপ্লেক্স তৈরি হয় না। অ্যান্ড ফ্যাটাল অ্যানাফাইল্যাক্সিস, এটাও কিন্তু হয় না, ফ্যাটাল অ্যানাফাইল্যাক্সিস এটা হয় না, ওকে। তো আমাদের আনসার আমরা কোনটা পাচ্ছি? দিস ইজ আওয়ার লাইকলি আনসার। তো লাইকলি আউটকামটা কোনটা হবে? নো রিয়াকশন বাট অ্যান্টি-ডি অ্যান্টিবডিজ অ্যান্ড এখানে আরেকটা কি দেওয়া যেতে পারে? অ্যান্ড মেমরি সেল ফর্ম ফর ফিউচার এক্সপোজার। সেকেন্ড টাইম যখন এক্সপোজ হবে ফর দ্য সেম অ্যান্টিজেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টি-ডি অ্যান্টিবডি অ্যান্ড মেমরি সেল কিন্তু সেক্ষেত্রে ইন্টারাকশন করবে আর ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশনটা করে ফেলবে, ইমিডিয়েট হিমোলাইটিক রিয়াকশন। আর এই ক্ষেত্রে ফার্স্ট অ্যাগ্লুটিনেশন হবে আর অর্গান ফেলিয়ার টু ডেথ পর্যন্ত এখানে হতে পারে, ওকে। এরপরে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা দেখব, ওকে। একটু আগে আমরা যেমন RH ইনকম্প্যাটিবিলিটির ব্যাপারটা দেখলাম, যেটা আমাদের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ছিল, সেম যে RH ইনকম্প্যাটিবিলিটি সেটা আমাদের কিন্তু এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রেও হয়ে থাকে। এখানে কি হয়? আমাদের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? যে যদি কোনো RH নেগেটিভ ব্লাডের কোনো ব্যক্তির শরীরে যদি RH পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া হয়, বা যদি RH পজিটিভ অ্যান্ড RH নেগেটিভ ব্লাড ট্রান্সফিউশনটা হয়ে থাকে, তখন ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে নো কমপ্লিকেশন ছিল, অ্যান্ড সেকেন্ড টাইমে আমাদের ছিল সিভিয়ার হিমোলাইটিক রিয়াকশন, ওকে। তো এইটা আমরা দেখেছিলাম ইন দি কেস অফ
blood transfusion between RH positive and RH negative person. ওকে, তো এই ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কী হতো, যে কনসেপ্টটা আমরা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে পেলাম, সিমিলার কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই হয় আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে, কারণ এখানেও কেসটা আমাদের সেম হয়, মোটামুটি সেম হয়। এক্ষেত্রে কি হয় যে যদি কোনো RH নেগেটিভ ব্লাডযুক্ত কোনো মাদার বা মায়ের গর্ভে যদি কোনো RH পজিটিভ ফিটাস বা RH পজিটিভ কোনো সন্তান থাকে, তখন সেই ক্ষেত্রে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে কমপ্লিকেশন এটা এসে থাকে। ওকে, এক্ষেত্রে কি হয় যে ফার্স্ট টাইম যখন সেই মাদারটা বেবি কনসিভ করে বা গর্ভধারণ করে, তখন সেই ক্ষেত্রে ফার্স্ট টাইমে কিন্তু নো কমপ্লিকেশন, বেবিটা নর্মাল ডেলিভার হয়, নো কমপ্লিকেশন, বেবি নর্মাল ডেলিভার হয়। কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু বেবিটা নর্মাল হয় না, অনেক কমপ্লিকেশন চলে আসে, সেখানে সিভিয়ার জন্ডিস অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া, এখানে অনেক বেশি রক্ত স্বল্পতা অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস, সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস সেক্ষেত্রে দেখা যায়। আর সেক্ষেত্রে কিন্তু বেবিটা অনেক সময় সার্ভাইভও করে না। ওকে, তো এইটা আমাদের কিন্তু কমপ্লিকেশন। তো এটা আমরা দেখব যে আমাদের এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা কি, দিস ইজ আ হিমোলাইটিক রিয়াকশন। এক্ষেত্রে কি হয় যে বেবিটার যে আরবিসি রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, নষ্ট হতে থাকে। তো দিস ইজ নোন অ্যাজ হিমোলাইটিক ডিসঅর্ডার ইন নিউবর্ন যে নতুন বেবিটা রয়েছে, মানে যে সদ্য জন্ম যে বেবিটা রয়েছে তার ক্ষেত্রে caused by maternal fetal blood group incompatibility। এখানে কি হয়, maternal fetal blood group incompatibility মানে মা আর বেবি এই দুটোর ব্লাড গ্রুপ যখন ইনকম্প্যাটিবিলিটি থাকে, মানে সেম না হয়, মিসম্যাচ থাকে, মানে ম্যাটার্নাল ব্লাড গ্রুপটা এখানে একটাই কেস থাকে, এক্ষেত্রে মা যদি RH নেগেটিভ হয় আর ফিটাস যদি RH পজিটিভ হয়, তখন কিন্তু এই কমপ্লিকেশনটা আসে। ওকে, সো ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, মেজরলি RH ইনকম্প্যাটিবিলিটি, এক্ষেত্রে কিন্তু আমরা RH ইনকম্প্যাটিবিলিটির কথা আমরা বলে থাকি। এখানে আর একটা ABO ইনকম্প্যাটিবিলিটিও এসে থাকে, তবে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় নয় বা সেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। এখানে ABO ইনকম্প্যাটিবিলিটি যেটা হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টি A বা অ্যান্টি B অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, আর সেক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের ফিটাল আরবিসিকে ড্যামেজ করে, বাট দ্যাট কেস ইজ মাচ মাইল্ডার। ওকে, সেটা অনেক মাইল্ড কেস হয়ে থাকে, অনেক স্বল্প কমপ্লিকেশন থাকে, সেখানে তেমন কোনো সিভিয়ার কমপ্লিকেশন থাকে না। তো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। এখানে আমরা যে RH ইনকম্প্যাটিবিলিটির যে কেসটা আমরা সেটা দেখব, যে RH নেগেটিভ মাদার কনসিভস আ বেবি উইথ ব্লাড গ্রুপ RH পজিটিভ বেবি, মাদার হবে RH নেগেটিভ অ্যান্ড বেবি হবে RH পজিটিভ। তো এই ক্ষেত্রে আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের কমপ্লিকেশনটা আমাদের আসবে। ওকে, এবার আমরা এইখানে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা আমরা এবার ওভারঅল একটু সহজ ভাষায় যদি বুঝতে চেষ্টা করি, তো এই ক্ষেত্রে আমাদের প্যাথোফিজিওলজিটা কী থাকে, যে প্যাথোফিজিওলজি আমাদের এই ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে RH নেগেটিভ মাদার সেন্সিটাইজড টু RH পজিটিভ ফিটাল আরবিসি ডিউরিং ডেলিভারি। যখন ফার্স্ট টাইম ডেলিভারি হয় তখন কিন্তু এই যে মাদারটা RH নেগেটিভ ব্লাড গ্রুপের যে মাদার বা RH নেগেটিভ রক্তযুক্ত যে মা, সে কিন্তু সেন্সিটাইজ হয়ে যায় এগেনস্ট দ্যাট RH অ্যান্টিজেন। ওকে, তো ফার্স্ট ডেলিভারির সময় কিন্তু এই সেন্সিটাইজেশনটা হয়ে যায়, আর এরপরে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি মানে এরপরে যে প্রেগনেন্সিটা আসবে সেক্ষেত্রে কিন্তু RH পজিটিভ ফিটাস এটা একটা ট্রিগার করে ইমিউন রেসপন্সকে, আর তার ফলে যে ফিটাল আরবিসি সেটা কিন্তু ধ্বংস হতে থাকে, আর ফিটাসের মধ্যে বা বেবিটার মধ্যে জন্ডিস অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া চলে আসে। এরপরে আমরা সিমটমগুলো দেখব, কী কী সিমটম থাকে। এই ক্ষেত্রে আমাদের সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস, ওকে, হেপাটোস্প্লিনোমেগালি। What is hepatosplenomegaly? Hepato means liver, spleno means spleen, and megaly means সাইজে বড় হয়ে যাওয়া। এই ক্ষেত্রে লিভার অ্যান্ড স্প্লিন, আমাদের যে লিভার আর স্প্লিন রয়েছে এই দুটো কিন্তু সাইজে অনেক বড় হয়ে যায়। ওকে, এখন কোনো অর্গান যদি তার স্বাভাবিক সাইজের তুলনায় অনেক বড় হয়ে যায়,
তো সেক্ষেত্রে কিন্তু অর্গানটা স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না, অনেক কমপ্লিকেশন আসে। ওকে, তো এই ক্ষেত্রে হেপাটো অ্যান্ড স্প্লিনোমেগালি হয়ে যায়, মানে লিভার অ্যান্ড স্প্লিন আকারে অনেক বড় হয়ে যায়। আর সেগুলো যখন স্বাভাবিক আকারের থেকে অস্বাভাবিকভাবে যখন অনেক বড় হয়ে যায়, তখন সেগুলো আর নর্মাল ফাংশন করতে পারে না। এরপরে এডিমা, এডিমা মানে ফুলে যাওয়া। ওকে, এটাকে হাইড্রোপস ফিটালিস বলা হয়। এখানে বেবিটার হাত বা পা অনেকটা ফুলে যায়। ওকে, এডিমা হয়ে যায়। তো দিস ইজ হাইড্রোপস ফিটালিস, এটা এক্সট্রিম কেসে হয়ে থাকে। ওকে, এরপরে আমরা প্রিভেনশনগুলো দেখবো যে কী কী প্রিভেনশন এখানে থাকতে পারে। এটাকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে আটকানোর জন্য কী কী প্রসেস আমাদের কাছে রয়েছে। যেহেতু এখন মেডিকেল সায়েন্স অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে এই কেসটা, এটাকে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। এটা এখন প্রিভেন্ট করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কাছে প্রিভেনশনটা রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন। আমরা যেহেতু আরএইচ অ্যান্টিজেনকে আমরা আরএইচ অ্যান্টিবডিকে আমরা অ্যান্টিবডি বলি, তো অ্যান্টিবডি অথবা অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন এটা দিয়ে দেওয়া হয়। এটা একটা কোম্পানি রয়েছে আমাদের রোগাম। ওকে, এটা একটা প্রোডাক্ট রোগাম। এই যে অ্যান্টিবডি রোগাম, এটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয় ডিউরিং অ্যান্ড আফটার ডেলিভারি। প্রথম যে ডেলিভারি হয়, প্রথম যে প্রেগনেন্সি, ফার্স্ট প্রেগনেন্সির সময় আর ফার্স্ট ডেলিভারির পরে। ওকে, প্রেগনেন্সির ফার্স্ট যে প্রেগনেন্সিটা আসবে, প্রেগনেন্সির সময় এটা দিয়ে দেওয়া হয় আফটার 7 মান্থ। ওকে, এটা মোটামুটি 7 মাস বা 6 মাস পরে দেওয়া হয়। ওকে, যখন 6 মান্থস অফ প্রেগনেন্সি চলে বা 7 মান্থ অফ প্রেগনেন্সি চলে, তখন কিন্তু এই রোগাম অ্যান্টিবডিটা দেওয়া হয়। আর এর সাথে সাথে আফটার ডেলিভারিও কিন্তু আরেকটা ডোজ দেওয়া হয়। ওকে, এর ফলে কি হয় যে আমাদের যে আরএইচ অ্যান্টিবডি, এটা কিন্তু মায়ের শরীরে ডেভেলপ হয় না। ওকে, আরেকটা কি রয়েছে আমাদের ফটোথেরাপি। এতে মানে ডিসাইড করা হয় যে অ্যান্টিবডি রয়েছে কিনা। এরপরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এরপরে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন, এই সমস্ত প্রসিজার কিন্তু করা হয়। ওকে, এরপরে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে মেকানিজম, সেটা কিন্তু আমরা এবার বুঝব। এইবার আমরা এর মেকানিজমটা দেখব। এখানে কি হয়ে থাকে যে যদি একটাই স্পেশাল কেস, যেটা হচ্ছে আমাদের মা হবে আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের আর ফিটাস হবে আমাদের আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপ, এই কেসটার ক্ষেত্রে কিন্তু এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে কমপ্লিকেশন, এটা হয়ে থাকে। তো এখানে আমাদের কি হয় যে ফার্স্ট কেসে যদি আমরা ফার্স্ট প্রেগনেন্সির কথা বলি, তো ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু কোনো কমপ্লিকেশন আসে না। ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন আসে না, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির যদি আমরা কথা বলি, তাহলে এই ক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস এটা হয়ে থাকে। আর এর ফলে দিস ক্যান লিড টু ইভেনচুয়াল ডেথ। এর ফলে যে ফিটাস বা বেবিটা রয়েছে, সেটার কিন্তু ডেথও হতে পারে, সেটার মৃত্যুও হতে পারে। ওকে, এইবার আমাদের কাছে এই যে আইজিজি অ্যান্টিবডি রয়েছে, এই যে ইমিউনোগ্লোবুলিন আইজিজি বা অ্যান্টিবডি আইজিজি, এটা কিন্তু আমাদের প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে। ওকে, যদি কোনো একটা বেবি কনসিভ হয়, সেই বেবিটা কিন্তু একটা এরকম একটা প্ল্যাসেন্টা তৈরি করে, আর এই প্ল্যাসেন্টা কিন্তু আমাদের মাদারের সাথে কিন্তু এটা যুক্ত থাকে ইনটু দ্য ইউটেরান ওয়াল। ইউটেরান ওয়ালের সাথে কিন্তু এই প্ল্যাসেন্টাটা যুক্ত থাকে, আর এই প্ল্যাসেন্টার মাধ্যমেই কিন্তু এই বেবিটা মাদারের থেকে নিউট্রিশন নেয় আর ওয়েস্ট প্রোডাক্টটা কিন্তু বাইরে চলে যায়। ওকে, এই যে প্ল্যাসেন্টা, এটা প্ল্যাসেন্টা কিন্তু আমাদের একটা ব্যারিয়ার। এই প্ল্যাসেন্টাকে কিন্তু সবাই ক্রস করতে পারে না, কিন্তু আমাদের এই যে আইজিজি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন, এটা কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে। দিস আইজিজি ক্যান ক্রস প্ল্যাসেন্টা, কারণ আইজিজি হচ্ছে স্মলেস্ট অ্যান্টিবডি বা স্মলেস্ট ইমিউনোগ্লোবুলিন। তো আইজিজি কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে। ওকে, এই ফ্যাক্টটা জানা কিন্তু জরুরি, কারণ এটা আমাদের এই কনসেপ্টটা বুঝতে সাহায্য করবে। এরপরে আমরা একটা মাদার নিলাম, দিস ইজ মাদার্স বডি, এটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এই মাদার্স বডির সাথে একটা ফিটাস যুক্ত থাকবে। ওকে, এবার আমরা একটা ফিটাস নিলাম যেটা আরএইচ পজিটিভ ফিটাস, এর মধ্যে আরএইচ পজিটিভ অ্যান্টিজেন রয়েছে, আরএইচ পজিটিভ বা আরএইচ অ্যান্টিজেন রয়েছে। ওকে, এবার ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি কিন্তু এই মায়ের শরীরে কিন্তু আইজিজি অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়। ওকে, আইজিএম অ্যান্টিবডিটা তৈরি হয় আর মেমরি সেল তৈরি হয় যখন সেকেন্ড টাইম যখন এই ফিটাসের ভেতর থেকে প্ল্যাসেন্টা ক্রস করে যদি কোনো ফিটাল আরবিসি যদি মায়ের শরীরে প্রবেশ করে,
ফিটাল আরবিসি যদি কোনো মায়ের শরীরে যদি প্রবেশ করে, তখন এই ক্ষেত্রে এটাকে কিন্তু মেমরি সেল আইডেন্টিফাই করবে, মেমরি সেল এটাকে আইডেন্টিফাই করবে, আর প্লাজমা সেল তৈরি হবে, আইজিজি তৈরি হবে, আর এই আইজিজি কিন্তু আবার পুনরায় এখানে আসবে, এসে এই অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করবে, আর এই ফিটাস বা বেবির ভেতরে যা আরবিসি রয়েছে সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করবে, আর তার ফলে এই বেবিটার ক্ষেত্রে অ্যানিমিয়া হবে বা রক্তাল্পতা হবে, আর জন্ডিস তৈরি হবে। ওকে, তো এই মেকানিজমটা হয়ে থাকে। তো এখানে আমরা একটু ইন শর্ট বুঝছি, এরপরে আমরা সেটাকে ডিটেলসে আর একটা স্লাইডে নেব। তো এখানে মায়ের শরীরে ডিউরিং সেকেন্ড প্রেগনেন্সির আমরা কথা বলছি, এখানে নট ফার্স্ট প্রেগনেন্সি, এখানে কোনো কমপ্লিকেশন হয় না। সেকেন্ড প্রেগনেন্সিতে মায়ের শরীরে আগে থেকেই আইজিজিটা তৈরি থাকে, আইজিএম তৈরি থাকে। মেমরি সেল যখন এইখানে যখন সেকেন্ড টাইম যদি কোনো আরবিসি এখানে আসে, তখন সেই ক্ষেত্রে কিন্তু মেমরি সেল কিন্তু এই আইজিজিটাকে তৈরি করে, আর এই আইজিজি কিন্তু আবার আমাদের এই ফিটাসের ভেতরে কিন্তু চলে যায়, ক্রসিং দ্য প্ল্যাসেন্টাকে ক্রস করে। আর এই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, হিমোলাইটিক রিয়াকশন হয়, আর এর ক্ষেত্রে কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, আর ফিটাসের ভেতরে কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস এটা দেখা দেবে। ওকে, তো here the IgG antibody of the mother crosses the placenta and enters into the fetus body. It attacks RBC of the fetus and destroys the fetal RBC. এটা আরবিসিকে অ্যাটাক করে, ফিটাস বা বেবির আরবিসিটাকে অ্যাটাক করে, আর ফিটাল আরবিসিটাকে কিন্তু ডিস্ট্রয় করে ফেলে। এর ফলে আরবিসির হিমোলাইসিস হয় বা আরবিসিটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আর এর ফলে কি হয়, আরবিসি ডিস্ট্রাকশন, আরবিসিটা নষ্ট হয়ে যায়, অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস এটা হয়ে থাকে। ওকে, এইবার আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে কী কী হয় সেটা আমরা ডিটেলসে এবার দেখব। এবার আমরা পুরো মেকানিজমটা ডিটেলসে দেখব। প্রথমে আমরা ফার্স্ট প্রেগনেন্সির কথা বলবো। প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফিটাস। ওকে, অ্যান্ড দিস ইজ মাদার্স বডি অ্যান্ড দিস ইজ আওয়ার প্লাসেন্টা। ওকে, তো এখানে ফিটাসটা যেটা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট বেবি, দিস ইজ RH পজিটিভ, অ্যান্ড মাদার হচ্ছে আমাদের RH নেগেটিভ। ওকে, এইবার এইখানে আমাদের ফিটাল যে আরবিসি, এই আরবিসি কী হয়, অনেক সময় কিন্তু এই আরবিসিটা এই প্ল্যাসেন্টাকে ক্রস করে কিন্তু মায়ের শরীরে প্রবেশ করে। ওকে, এটা অনেক সময় এই ডিফিউশনটা হয়ে যায়। ওকে, তো দের ইজ এ চান্স যে এই যে ফিটাল আরবিসি এটা কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করে মায়ের শরীরে প্রবেশ করে। ওকে, তো যখন এটা হয়, এই আরবিসিটা যখন মায়ের শরীরে প্রবেশ করবে, এই এটা আমাদের প্ল্যাসেন্টাকে ক্রস করে। ওকে, অথবা এটা একটা চান্স, অথবা যখন যখন ডেলিভারি হয় তখন কিন্তু প্ল্যাসেন্টাটা কিন্তু আমাদের মায়ের শরীর থেকে বেরিয়ে আসে, মায়ের শরীর থেকে প্ল্যাসেন্টাটা বেরিয়ে আসে বা প্ল্যাসেন্টাটা ছিঁড়ে যায়। ওকে, আর ডিউরিং দিস প্রসেস এই যে ফিটাল ব্লাড অ্যান্ড মাদার্স ব্লাড এর মধ্যে কিন্তু একটা ইন্টারমিক্সিং হয়, তখন কিন্তু আমাদের এই যে ফিটাল আরবিসি বা ফিটাল অ্যান্টিজেন RH অ্যান্টিজেন এটা কিন্তু মায়ের ব্লাডের সংস্পর্শে আসে। ওকে, তো যেভাবেই হোক ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি কিন্তু এই যে ফিটাল ব্লাড বা ফিটাল আরবিসি এটা কিন্তু মায়ের ব্লাডের সংস্পর্শে আসে। তো যখন সেটা মায়ের ব্লাডের সংস্পর্শে আসবে, ওকে, ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি, সেটা কিভাবে হতে পারে, প্রথমত দের ইজ এ চান্স যে এই আরবিসিটা প্ল্যাসেন্টাকে ক্রস করবে, অথবা ডিউরিং ডেলিভারি এই প্ল্যাসেন্টা যখন মায়ের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে তখন ডিউরিং ডিট্যাচমেন্ট অফ দিস প্ল্যাসেন্টা দের ইজ এ intermixing of fetal and mother's blood. So during this intermixing, mother's blood get exposed to fetal RBC or fetal antigen. তো তখন সেই ক্ষেত্রে কি হয় যে মায়ের শরীরে যে বি লিম্ফোসাইট রয়েছে সেটা কিন্তু ফার্স্ট টাইম ইন্টারাকশন করবে। আমরা আগেই জানলাম একটু আগে যে বি লিম্ফোসাইট কিন্তু প্রথমবার যে ইন্টারাকশন হবে সেটা কিন্তু বি লিম্ফোসাইট করবে এই অ্যান্টিজেনের সাথে। আরবিসির সারফেসে আমাদের রয়েছে RH অ্যান্টিজেন, দিস ইজ RH অ্যান্টিজেন, এটা আমাদের রয়েছে আরবিসির সারফেসে। এইবারে বি লিম্ফোসাইট সেল ডিভিশন করবে, করে কী তৈরি করবে, মেমরি সেল তৈরি করবে আর প্লাজমা সেল তৈরি করবে। ওকে, তো ইট উইল ফর্ম মেমরি সেল অ্যান্ড প্লাজমা সেল। এবার এই যে প্লাজমা সেল রয়েছে এই প্লাজমা সেল কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করবে, আর এটা আমরা দেখছি ফার্স্ট কেস। তো ফার্স্ট কেসে আমাদের ফার্স্ট ইমিউন রেসপন্স হয়ে থাকে, প্রাইমারি ইমিউন রেসপন্স। আর প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে আমাদের
কোন অ্যান্টিবডি তৈরি হয়? আমাদের অ্যান্টিবডি তৈরি হবে IgM, ওকে, IgM অ্যান্টিবডি তৈরি হবে। তো এই হিউজ অ্যামাউন্ট অফ IgM অ্যান্টিবডি আমাদের যে মাদার রয়েছে সেই মাদারের শরীরে কিন্তু বা মায়ের শরীরে কিন্তু এই হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি কিন্তু এটা তৈরি হবে, অ্যান্টি RH অ্যান্টিবডি, যেটা হচ্ছে আমাদের IgM, ওকে। এইবার এই যে IgM, এই IgM কিন্তু এর সাইজ কিন্তু অনেকটা বড়, এটা পেন্টাভ্যালেন্ট, দিস ইজ পেন্টাভ্যালেন্ট, এর সাইজ কিন্তু অনেক বড়, তাই এটা কিন্তু কখনোই প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারবে না, তাই ডিউরিং এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এই ক্ষেত্রে কিন্তু আমাদের IgM অ্যান্টিবডিটা কিন্তু ফিটাসকে বা বেবিকে কোনো হার্ম করে না, কোনো ক্ষতি করে না। এটা যেহেতু প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে না, তাই এই IgM এই অ্যান্টিবডিটা কিন্তু ফিটাসকে বা বেবিকে কোনো ক্ষতি করতে পারে না, ওকে। তাহলে সে ক্ষতিটা হয় কিভাবে, সে ড্যামেজটা কিভাবে হয়, সে প্রসেসটা আমরা এবার দেখব। তো এটা হলো আমাদের ফার্স্ট প্রেগনেন্সি, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রেগনেন্সি, ওকে। এই ফার্স্ট প্রেগনেন্সির সময় কিন্তু আমরা কি দেখলাম? নো কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন হয় না, কিন্তু মায়ের শরীরে কি তৈরি হয়? মেমরি সেল তৈরি হয়, আর কি তৈরি হয়? অ্যান্টিবডি IgM তৈরি হয়, ওকে। তো এই যে অ্যান্টি RH অ্যান্টিবডি আর মেমরি সেল এই দুটো কিন্তু মায়ের শরীরে তৈরি হয়, কিন্তু কোনো কমপ্লিকেশন আসে না, এই হচ্ছে পুরো প্রসিজার। এইবার সেকেন্ড টাইম যখন সেই মাদারটা বেবি কনসিভ করবে আর সেই বেবিটা যদি RH পজিটিভ হয়, সেকেন্ড টাইম আমরা দেখব, সেকেন্ড টাইম যখন সেকেন্ড বেবি, দিস ইজ অলসো RH পজিটিভ অ্যান্ড মাদার ইজ RH নেগেটিভ, ওকে। সেকেন্ড টাইম যখন RH নেগেটিভ ব্লাডযুক্ত এই মাদার বা মা যখন সেকেন্ড টাইম বেবি কনসিভ করবে আর সেই বেবিটার ব্লাড গ্রুপও হবে RH পজিটিভ, তখন কি কমপ্লিকেশন আসতে পারে সেক্ষেত্রে আমরা দেখব। এইবার এইখানে যে ফিটাল RBC রয়েছে, এই ফিটাল RBCর একটা চান্স কি যে ডিউরিং 6 or 7 months এটা কিন্তু RBCটা কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করার একটা সম্ভাবনা থাকে ডিউরিং 6 to 7 months। এটা কি হয়? RBC মানে আমাদের যে প্ল্যাসেন্টা, এই প্ল্যাসেন্টাকে ক্রস করার একটা সম্ভাবনা থাকে, আর সেটা ক্রস করে যদি মায়ের শরীরে প্রবেশ করে, তখন মায়ের শরীরে প্রথমে কিন্তু আমাদের ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি মায়ের শরীরে কিন্তু অলরেডি মেমরি সেল তৈরি রয়েছে। এই মেমরি সেল কী করবে? এই মেমরি সেল কিন্তু এই যে ফিটাল RBC বা অ্যান্টিজেন এটার সাথে কিন্তু ইন্টারঅ্যাকশন করবে। তো এখানে আমাদের এই যে মেমরি সেল কিন্তু আমাদের রিকগনাইজ দ্য RH অ্যান্টিজেন, এই মেমরি সেল কিন্তু এই RH অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ফেলবে, আর এই RH অ্যান্টিজেনের সাথে কিন্তু সে ইন্টারঅ্যাকশন করবে। ইট স্টার্টস ইন্টারঅ্যাকশন উইথ দি RH অ্যান্টিজেন। এবার যখন এই ইন্টারঅ্যাকশন করবে, দিস ইজ মেমরি সেল, আর এখান থেকে আমাদের তৈরি হবে প্লাজমা সেল। এই যখনই সে অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ফেলবে, তখন সে প্লাজমা সেল তৈরি করবে, আর এই প্লাজমা সেল থেকে কিন্তু আমাদের আবার অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্ড ডিউরিং দিস প্রসেস, দিস ইজ আওয়ার সেকেন্ড ইমিউন রেসপন্স, আর এখানে কিন্তু আমাদের IgG অ্যান্টিবডি তৈরি হবে, আর হিউজ অ্যামাউন্ট অফ IgG অ্যান্টিবডি তৈরি হবে, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই যে প্লাজমা সেল তৈরি হবে মেমরি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে, আর এই প্লাজমা সেল কিন্তু আমাদের প্রডিউস লার্জ অ্যামাউন্ট অফ IgG অ্যান্টিবডি, ওকে। এটা অনেক পরিমাণে IgG অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, আর এই যে অ্যান্টিবডি IgG অ্যান্টিবডি ক্যান ক্রস প্ল্যাসেন্টা। আমরা একটু আগে দেখেছিলাম যে IgG অ্যান্টিবডি সাইজে অনেক ছোট হয়, আর এই IgG অ্যান্টিবডি কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে। তো এটা যখন প্ল্যাসেন্টাকে ক্রস করবে, তখন এটা কিন্তু বেবির শরীরে বা ফিটাসের ভেতরে কিন্তু এটা এন্টার করতে পারবে। তো এইটা IgG অ্যান্টিবডি, এগুলো কিন্তু ধীরে ধীরে প্ল্যাসেন্টাকে ক্রস করবে, আর এইটা কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করে ফিটাসের ভেতরে আসবে, আর এখানে যে RBCগুলো রয়েছে এগুলোকে কিন্তু ধীরে ধীরে মেরে ফেলবে, ধ্বংস করবে, ডিস্ট্রয় করবে। তো it is starts hemolytic reaction inside the ফিটাসের মধ্যে কিন্তু সে হিমোলাইটিক রিয়াকশনটাকে স্টার্ট করে ফেলে, আর এর ফলে কি হয়? এর ফলে কিন্তু আমাদের ফিটাসের ক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস তৈরি হয়, কারণ ডিস্ট্রাকশন অফ ফিটাল RBC অ্যান্ড কজ সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস, এর ক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস হয়। তো আমরা এন্টায়ার মেকানিজমটা কি দেখলাম? ফার্স্ট বেবি যখন কনসিভ হয়, তখন সেই বেবির ডিউরিং ডেলিভারি ফিটাল ব্লাড মাদার্স ব্লাডের সাথে ইন্টারমিক্সিং হয়, আর তখন মাদার্স ব্লাড গেট এক্সপোজড টু ফিটাল RBC অর RH অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যখন ফার্স্ট টাইম
মাদার্স ব্লাডের সংস্পর্শে আসে বা মায়ের রক্তের সংস্পর্শে আসে, তখন মায়ের রক্তে থাকা বি লিম্ফোসাইট কিন্তু এই ফিটাল অ্যান্টিজেন বা আরএইচ অ্যান্টিজেনের সাথে ইন্টারাকশন করে, আর ইন্টারাকশন করে প্লাজমা সেল অ্যান্ড মেমরি সেল তৈরি করে। এই প্লাজমা সেল কিন্তু আইজিএম অ্যান্টিবডি তৈরি করে, আর এই আইজিএম সাইজে অনেক বড় হয়, ফিটাসের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু এই যে মেমরি সেল, এই মেমরি সেল কিন্তু মায়ের শরীরে স্টোর থাকে, আর ডিউরিং সেকেন্ড প্রেগনেন্সির সময় যখন ফিটাসের থেকে আরবিসি যখন মায়ের শরীরে প্রবেশ করে, তখন এটার সাথে কিন্তু এই মেমরি সেল ইন্টারাকশন করে আর এই প্লাজমা সেল তৈরি করে, আর এই প্লাজমা সেল কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ আইজিজি অ্যান্টিবডি তৈরি করে, আর এই আইজিজি অ্যান্টিবডি সাইজে অনেক ছোট হয়, আর এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে, আর এটা প্লাসেন্টাকে ক্রস করে ফিটাসের শরীরে প্রবেশ করে, আর ফিটাসের শরীরে প্রবেশ করে বা বেবির শরীরে প্রবেশ করে সেটা বেবির ভেতরে থাকা যে আরবিসি রয়েছে সে আরবিসিগুলোকে ধ্বংস করে, বা ইট স্টার্টস hemolytic reaction inside the fetus and starts destroying the fetal RBC, and that's why it causes, and hence it causes severe anemia and jaundice. এটা সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিসটাকে তৈরি করে, আর এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু বেবি সারভাইভ করে না। এটাকে প্রিভেন্ট করার উপায় কি, যে ডিউরিং সেকেন্ড প্রেগনেন্সি বা ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি যখন 7 মান্থ চলবে, 7 মান্থ অফ প্রেগনেন্সি, 7 মান্থ বা 6 মান্থ, এই সময় কিন্তু ডক্টর কি করে, রোগাম অ্যান্টিবডি এটা কিন্তু প্রেসক্রাইব করে, আর এই অ্যান্টিবডিটা কিন্তু মাকে দেওয়া হয়। আর এই অ্যান্টিবডি যখন দেওয়া হয় তখন কিন্তু ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি মায়ের শরীরে কিন্তু আর এই আরএইচ অ্যান্টিবডি অ্যান্ড মেমরি সেল কিন্তু প্রডিউস হয় না। তো যখন মেমরি সেল প্রডিউস হবে না, তখন সেকেন্ড প্রেগনেন্সির সময় কিন্তু কোনো কমপ্লিকেশন আসবে না। তো এটাই আমাদের একটা প্রিভেনশনের উপায়। ওকে, তো এটা ছিল আমাদের কমপ্লিট আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। ওকে, এটা অনেকটা কনসেপচুয়াল ছিল, তাই আমি একটু সময় নিয়ে এটা করালাম, আর এটার জন্য আমি একটা কিন্তু লেকচার কিন্তু আমি এটার জন্য ডেডিকেট করলাম, যে কারণ যেহেতু এটা অনেক ডিপ কনসেপ্ট, আর এটা কিন্তু যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সেটা যে কোনো এক্সামে হতে পারে। যদি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আসে বা ব্লাড গ্রুপের কথা আসে, তখন কিন্তু আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এই বিষয়টা না আসবে না, এটা হতেই পারে না। তো যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত একটা পোর্টেন্ট কন্টেন্ট। ওকে, তাই এটা কিন্তু ভালোভাবে তৈরি থাকা বা কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকা এই টপিকের উপরে কিন্তু অত্যন্ত জরুরি। ওকে, এরপর আমরা এর উপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেব। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অকার্স ডিউ টু, কী জন্য হয়ে থাকে এটা? ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন ফিটাস, নো। মিসম্যাচ অফ আরএইচ ফ্যাক্টর বিটুইন মাদার্স অ্যান্ড ফিটাস, ইয়েস। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অর মিসম্যাচ অফ আরএইচ ফ্যাক্টর। ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন মাদার, নো। জেনেটিক মিউটেশন ইন ফিটাল হিমোগ্লোবিন, নো। সো আওয়ার আনসার ইজ বি। এরপরে which immunoglobulin is responsible for RBC destruction in erythroblastosis fetalis? কোনটা রেসপন্সিবল থাকে? আইজিএম এটা তৈরি হয়, কিন্তু এটা প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে না, ইট ক্যান নট ক্রস দ্য প্ল্যাসেন্টা, তাই এটা কিন্তু কোনো ক্ষতি করতে পারে না বা আরবিসি ডিস্ট্রাকশন করতে পারে না। কিন্তু মেমরি সেল যখন আইজিজি তৈরি করে, মেমরি সেল কি তৈরি করবে? মেমরি সেল তৈরি করবে প্লাজমা সেল, আর প্লাজমা সেল তৈরি করবে আইজিজি, এটা কিন্তু প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারবে, অ্যান্ড ইট কজেস আরবিসি ডিস্ট্রাকশন, এটা কিন্তু আরবিসিকে ডিস্ট্রাকশন করতে পারবে। তো আমাদের কোনটা আনসার হয়ে যাবে? আইজিজি। তো কোন ইমিউনোগ্লোবিন রেসপন্সিবল ফর আরবিসি ডিস্ট্রাকশন? দ্য ইমিউনোগ্লোবিউলিন দ্যাট ক্যান ক্রস দ্য প্ল্যাসেন্টা ক্যান কজ আরবিসি ডিস্ট্রাকশন। তো এখানে আমাদের কি হয়ে যাবে? আইজিজি। এরপরে রোগাম অ্যান্টিবডি বা অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন বা রোগাম, এটা কার ক্ষেত্রে দেওয়া হয়? আরএইচ পজিটিভ মাদার, নো। আরএইচ পজিটিভের ক্ষেত্রে দেওয়া হয় না। আরএইচ নেগেটিভ মাদার টু প্রিভেন্ট অ্যান্টিবডি ফর্মেশন। আরএইচ নেগেটিভ মাদারকে দেওয়া হয় যাতে করে অ্যান্টিবডি সে তৈরি না করতে পারে আর মেমরি সেল তৈরি যাতে না হয়। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। নেক্সট, আ কি সিমটম অফ সিভিয়ার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সিভিয়ার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে কি সিমটমটা দেখা দেয়? দ্যাট ইজ আওয়ার সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস। সিভিয়ার অ্যানিমিয়া জন্ডিস এক্ষেত্রে কিন্তু দেখা দেয় ফিটাসকে। ওকে, ফিটাসের মধ্যে কিন্তু এই সিমটমটা দেখা দেয়। এরপরে আমাদের কাছে রয়েছে which of the following mother is at highest risk of having a baby with erythroblastosis fetalis? কোন মায়ের ক্ষেত্রে
সব থেকে বেশি রিস্ক রয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ডেভেলপ করার। তো ফার্স্ট অপশন আমাদের কাছে রয়েছে RH নেগেটিভ মাদার in her first pregnancy with an RH positive fetus। হ্যাঁ, RH নেগেটিভ মাদার অ্যান্ড RH পজিটিভ ফিটাসের ক্ষেত্রে হয়, কিন্তু ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি এটা হয় না। তো ফার্স্ট প্রেগনেন্সির জন্য কিন্তু এই অপশনটা ভুল হয়ে যাবে। RH পজিটিভ মাদারের ক্ষেত্রে এটা কখনোই হয় না। RH নেগেটিভ মাদার, সেকেন্ড প্রেগনেন্সি অ্যান্ড প্রিভিয়াসলি সেন্সিটাইজড RH অ্যান্টিজেন, ইয়েস, এই ক্ষেত্রে এটা হয়ে থাকে। এরপরে ABO ইনকম্প্যাটেবল মাদার, টাইপ O উইথ টাইপ A ফিটাস। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়, কিন্তু দিস ইজ ভেরি মাইল্ড কেস। এই ক্ষেত্রে এটা অনেক মাইল্ড কেস, তাই এটা আমাদের আনসার হবে না। এখানে আমাদের এরিথ্রোপ্লাস্টোসিস ফিটালিস এটা আমাদের RH ইনকম্প্যাটেবিলিটির ক্ষেত্রেই হয়। এরপরে ABO ইনকম্প্যাটেবিলিটি ডিফার্স ফ্রম RH ইনকম্প্যাটেবিলিটি। ABO ইনকম্প্যাটেবিলিটি ডিফার্স ফ্রম RH ইনকম্প্যাটেবিলিটি বিকজ এক্ষেত্রে কি হয়, ইট নেভার কজেস জন্ডিস। ABO ইনকম্প্যাটেবিলিটি এটা অনেক মাইল্ড কেস হয়ে থাকে, এটা অনেক স্বল্প ক্ষতি করে, অনেক অল্প ক্ষতি করে। তো এই ক্ষেত্রে কোনো জন্ডিস কিন্তু হয় না। তো ইট নেভার কজেস জন্ডিস। ওকে, it can occur in first pregnancy, no, it occurs prior exposure to fetal blood, no, fetal blood exposure প্রথমে কিভাবে সম্ভব হয় না, it is more severe than RH disease, not at all। তো আমাদের it never causes jaundice, এটা কখনো jaundice কজ করে না। ওকে, which antigen is present on the surface of RBC in individuals with blood group A? blood group A যুক্ত কোনো ব্যক্তির শরীরে কোন অ্যান্টিবডি থাকে? দ্যাট ইজ অ্যান্টি-B। ওকে, অ্যান্টিজেন B। with antigen is present on the surface of RBC in individuals with blood group A, সেখানে B অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন B অ্যান্টিবডি, এটাকে বলা হয় অ্যান্টি-B অ্যান্টিবডি। দিস ইজ অ্যান্টি-B অ্যান্টিবডি। ওকে, এরপরে a person with blood group O has which of the following antibodies in their plasma? ওকে, এখানে কোন অ্যান্টিবডিটা থাকতে পারে? ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে both anti-A and anti-B. The RH factor is determined by the presence of which antigen? RH factorটা is determined by presence of which antigen? কোন অ্যান্টিজেনের প্রেজেন্সে RH ফ্যাক্টরটা ডিটারমাইন করা হয়? অ্যান্টিজেন D। যদি D অ্যান্টিজেন বডিতে থাকে তাহলে RH ফ্যাক্টর থাকে। ওকে, অ্যান্টিজেন D যদি থাকে দেন দ্য পারসন ইজ RH পজিটিভ। এরপরে what is the risk of an RH negative mother carries RH positive fetus for the second pregnancy কথা বলা হচ্ছে, RH negative mother, RH positive fetus, so there is a chance of hemolytic disease in the newborn baby. Okay, so hemolytic disease in newborn, okay, this is known as erythroblastosis fetalis, এটাকে erythroblastosis fetalis বলা হয়। Okay, which of the following blood group is considered as universal donor? এটা আমাদের হয়ে যাবে O নেগেটিভ। ওকে, যদি শুধুমাত্র O থাকে তাহলে O আনসার হবে, O নেগেটিভ থাকলে O নেগেটিভ আনসার হবে। এরপরে হাউ ক্যান, আর যদি কোথাও থাকে O অ্যান্ড O নেগেটিভ বোথ আর ইন আনসার, দুটোই যদি অপশানে থাকে তাহলে আমাদের O নেগেটিভ আনসার হবে। এরপরে হাউ ক্যান RH ইনকম্প্যাটেবিলিটি বি প্রিভেন্টেড in an RH negative mother with an RH positive baby? এটাকে কিভাবে আটকে দেওয়া সম্ভব? এটা আটকে দেওয়া সম্ভব, রোগাম অ্যান্টিবডি দেওয়া হয়। কি দেওয়া হয়? রোগাম, এটাকে বলা হয় অ্যান্টি-D অ্যান্টিবডি। ওকে, তো অ্যাডমিনিস্ট্রেটিং RH ইমিউনোগ্লোবুলিন অ্যান্টি-D ডিউরিং অ্যান্ড আফটার প্রেগনেন্সির সময়ও দেওয়া হয় 6th or 7th মান্থে, আর আফটার প্রেগনেন্সিও এটা দেওয়া হয়। তো দ্যাট ইজ রোগাম অ্যান্টিবডি, এটা নামও আসতে পারে, অথবা অ্যান্টি-D অ্যান্টিবডিও এটাকে বলা হয়। তো আবার B আনসার ইজ দ্য আনসার। এইবার আমরা প্রিভিয়াস লেকচারে কিছু হোমওয়ার্ক দেখে নেব। ওকে, প্রিভিয়াস লেকচারে আমরা কিছু হোমওয়ার্ক দেখে নেব। এখানে কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ পিএইচ? ব্লাডের নর্মাল পিএইচটা কি ছিল আমাদের? 7.35 to 7.45।
which is the most important buffer system in blood? ব্লাডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বাফার সিস্টেম আমাদের কোনটা ছিল? দ্যাট ইজ আওয়ার বাইকার্বনেট বাফার। এরপরে আমাদের কাছে রয়েছে হাউ ডাজ দি রেসপিরেটরি সিস্টেম রেগুলেট ব্লাড পিএইচ? রেসপিরেটরি সিস্টেম ব্লাড পিএইচটাই কীভাবে রেগুলেট করতো? বাই অ্যাডজাস্টিং CO2 লেভেল থ্রু ব্রিদিং। ওকে, এরপরে উইচ অর্গান প্রোভাইডস লং টার্ম পিএইচ রেগুলেশন? এটা কোনটা ছিল আমাদের? কিডনি। বাই এক্সক্রিটিং H+ অ্যান্ড HCO3 মাইনাস। ওকে, এটা কোনটা ছিল আমাদের? কিডনিস। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, তোমরা এই লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারো, যেখানে তোমরা আমাদের লেকচারের সমস্ত PDF পেয়ে যাবে অ্যান্ড সেখানে আমাদের যে ফিউচার আপডেটসগুলো থাকবে সেটাও তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটিকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কারো কোনো স্পেসিফিক ডাউট বা কমেন্ট, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আজকে লেকচারটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল। Okay, so thank you so much for attending today's class. I hope you liked it. I hope you enjoyed it. Hope to see you in the next class. Till then, stay on. Take care. Goodbye.